আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন নোটবন্দি করে। ওরে বাবা রে বাবা রে বাবা। হ্যাঁ, বিজেপি কিন্তু অনেক কথা বলেই এসেছিল যে তারা ক্ষমতা এলে কালো টাকা ফেরত আনতে পারেনি, বছরে 2 কোটি চাকরি তারা দিতে পারেনি। কিন্তু পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক বড় বড় ডায়লগ মেরে এসেছিলেন, শিল্প করবেন, প্রতি বছরে এসএসসি করবেন, তিনি সবসময় পশ্চিমবঙ্গের মানুষের সাথে থাকবেন, পাশে থাকবেন। কিন্তু ভোট শেষে দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের নেতাদের চুরি বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। তিনি তার দলের নেতা, আইপ্যাকের কর্ণধার, এদেরই চুরি বাঁচাতে বাঁচাতে তার 5 বছর কেটে যায়। মানুষের সেবা করার তার কাছে কোনো সময়ই থাকে না। তো আজকে এই চোর চিটিংবাজ মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না ওকে ভাড়, আজকের ভিডিওটা শুরু করা যাক। আরে জিও গুরু। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে টাকা কালো টাকা আনতে পেরেছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপিরা কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। তৃণমূলের নেতাদের কাছে কোনো কালো টাকা নেই। পার্থ চ্যাটার্জির যে এই যে বান্ধবীর খাটের তলায় টাকা যে উদ্ধার হয়েছিল, সেটা মমতা ব্যানার্জি নিজে তার একদম মেহনত করা পয়সাগুলো সেখানে রেখেছিলেন। বালুর যে অ্যাকাউন্ট সিজ হয়েছে সেখানেও মমতা ব্যানার্জির মেহনত করা টাকা ছিল। অনুব্রত মণ্ডলের যে পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো মমতা ব্যানার্জি নিজে পরিশ্রম করে বীরভূমে মাঠে গিয়ে খেটে অনুব্রত মণ্ডলের নামে কিনে দিয়েছিলেন। কারণ অনুব্রত মণ্ডল তো তার মায়ের পেটের ভাই, তাই সেই জন্যই পশ্চিমবঙ্গে কোনো কালো টাকা তৃণমূলের নেতাদের নেই। পশ্চিমবঙ্গে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি সৎভাবে ইনকাম করে, বাকি সবাই এই ভাতার টাকায় তাদের কোনো রকমে চলে যায় আর কি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন। হ্যাঁ, তৃণমূল হচ্ছে বাপের বেটাদের দল। যেই বাপের কন্যার নিজেরই জন্মদিনের আতাপাতা নেই, জন্মস্থানের আতাপাতা নেই, তিনি কখন জন্মেছেন, কিভাবে জন্মেছেন, তিনি আবার 1,500 কিলোর বাচ্চা হয়ে জন্মেছিলেন, তিনি নির্লজ্জ বেহায়া নন। তিনি ছবি লিখে তিনি তার দল চালান, তিনি ছবি কবিতা এঁকে তিনি তার পশ্চিমবঙ্গে ভাইপোর সংসার চালান। মানে তার আজব দুনিয়া, আজব কাণ্ড কারখানা। তিনি ছবি লেখেন আর কবিতা আঁকেন, তার মধ্যে এই ট্যালেন্টটাই আছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কত বড় চিটিংবাজ সেটা যদি তোমরা ভালো করে জানতে, এই কবিতা লেখার বই আছে না, বা প্রবন্ধ কী সব যে তিনি লেখেন, যার কোনো মাথামুন্ড নেই, সেগুলো স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের পড়ানো হয়। এখন স্কুলের প্রতিটা লাইব্রেরিতে পেয়ে যাবে মুখ্যমন্ত্রীর 19টা বই, আর 4টা বই এই সব উল্টোপাল্টা লেখক যারা আজ পর্যন্ত লিখতে জানেনি তাদেরই বই রাখা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সৎ, তার কাছে কোনো কালো টাকা নেই, তার সম্পত্তি প্রতি বছর কমছে, কমতে কমতে আবার কবে দেখবে তিনি ভিখারি হয়ে গেছেন। মানে ঢপ মারা, চিটিংবাজি করা যাদের রক্তে আছে, তাদের কোনোদিন তুমি মানুষ করতে পারবে না। গু খাওয়া গরু, তার যদি মুখে তুমি বেঁধেই দাও জালি, সে যত বার হলেও তোমার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে এবং মাটিতে মুখটাকে একটু ঘুষড়ে নেবে। সেরকম মমতা ব্যানার্জি, তিনি হচ্ছেন গু খাওয়া গরু। তিনি গু খাবেন কিন্তু একটুখানি ঘাঁটিয়ে নিয়ে তারপরে খাবেন। ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র সুপুরুষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে যে একটা পুরুষত্ব ভাব আছে সেটা আমরা জানি। তিনি সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গের বাকি নেতাদের কোনো রকম কোনো টর্চার করেন না, সবাই অনেক শান্তিতে আছে বিরোধী দলের নেতাগুলো। তিনি সজল ঘোষের বাড়িতে পুলিশ পাঠিয়ে লাথি মারাননি, তিনি পশ্চিমবঙ্গের পুলিশদেরকে কোনো রকম কোনো নেতার বিরুদ্ধে উস্কে তোলেননি। পশ্চিমবঙ্গে বিজেপি হোক, তৃণমূল ছাড়া বাকি যত দল আছে সব কটা দলের তিনি পারমিশন দিয়ে রেখেছেন যে যখন চায় যেখানে চায় জনসভা করতে পারে। সালা ঢপ বা চিটিংবাজ মহিলা একটা রাজনৈতিক দল, একটা স্বৈরাচারী দল, তার মাথায় আপনি বসে আছেন, যেখান থেকে পশ্চিমবঙ্গে অন্যান্য দলকে সভা করতে হলে পুলিশের পারমিশন পাওয়া যায় না, সবসময় একটা দলকে কোর্টে দৌড়াতে হচ্ছে। আপনারা বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? পশ্চিমবঙ্গে গণতন্ত্রের বলৎকার হচ্ছে, আর কিচ্ছু নয়। হায় হায়, তাইলে এখন উপায়? ওদের বিসর্জন দিন, জানে সামনাসামনি লড়াই করতে ওরা পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। হ্যাঁ, তাদের তো মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, সেই জন্য তো 40 লক্ষ মৃত ভোটারের জায়গায় তোমরা ভোট দিচ্ছিলে। সেগুলো তোমাদের বাপ ঠাকুরদা তো তোমাদের মায়ের সাথে ছিল, তাই তোমরা সবাই মিলে এই পন্থাটাকে অবলম্বন করেছিলে যে ভোট শেষে যত মৃত ভোটার আছে সবার নামে ভোট মেরে দেবো। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের কালচার। আর এই কালচারে বেঁচে থাকতে থাকতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনোই তিনি মানুষ হয়ে জন্মাবেন না। আর তিনি কুকুরের জন্ম নিলে তবুও ঠিক আছে। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা। দেখো, যখন সব চোর মিলে চুরি করে না, তখন কিন্তু যখন ধরা পড়ে যায় তখন কিন্তু সেই চোরটাকে ছেড়ে বাকি সব চোরগুলো চলে যায়। এটা বাস্তব একটা কথা। সেরকম করে তোমার যখন চুরি ধরা পড়েছে তোমাকে একাকেই লড়তে হবে। রাহুল গান্ধী তো তোমার মাই বাপ বলা যায়,
কারণ ইন্ডি জোটের প্রধান হচ্ছে রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসে বলে গেছে মমতা আর বিজেপির সেটিং আছে, মমতা আর সিপিএমের সেটিং আছে, কত রকম কথা বলে গেল। এই মুখ্যমন্ত্রী আবার সেখানে দিল্লিতে অভিষেককে পাঠিয়ে বাপ করতে থাকে। মানে ইনাদের যে সত্যি কথা বলতে রাজনৈতিক জীবন, ইনাদের পারিবারিক জীবন, ইনাদের নিজস্ব কোনো ইজ্জত বলে কিছু নেই, ইনাদের মুখে লাজ লজ্জা কিছুই নেই। পশ্চিমবঙ্গে ইনারা এখানটা একরকম দেখান যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য সবাই আলাদা আলাদা করে লড়ছি, আবার যখন ন্যাশনাল স্তরে যাওয়া যায় তখন দেখা যায় সব চোরগুলো একসাথে হয়ে গেছে। ইন্ডি জোটের একটা ভালো লোক ছিল না, প্রত্যেকটাই চোর। সেই জন্য তো রাহুল গান্ধী এসে মমতাকে চোর বলে গেছে। লজ্জা শরম হয় না, তার মুখের উপরে আবার কথা বলতে চলে এসেছে। লজ্জায় তো মরে যাওয়া দরকার তোমার। কি বলছিস তুই? আমি একা নই, আমি যদি একা হই আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। বুলেটের থেকেও যদি কোনো ক্ষতিকারক কিছু থেকে থাকে না, সেটা হচ্ছে ভাতা। যেই ভাতা তুমি চালু করেছো, সেই ভাতা ধীরে ধীরে বুলেটের থেকেও খুব একটা ভয়াবহ একটা আকার ধারণ নিচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে এই ভাতার জন্য মানুষ তোমাকে ভোট দিচ্ছে। সাধারণ গরিব মানুষ খেতে পাচ্ছে না, যদি মাসে 1,500 টাকা করে পায় তাহলে কি করবে? তারাই তো সেই জন্য ভোট দিচ্ছে। আজ পর্যন্ত যেভাবে সিপিএম সরকার আদিবাসীদের অবস্থা করে রেখেছিল, মুখ্যমন্ত্রী বাঙালিদের অবস্থা সেরকম করে রাখতে চাইছেন। আদিবাসীদের যেরকম করে সিপিএম সরকার 2 কিলো করে চাল দিত আর একটুখানি গম দিত, তাতেই খুশি হয়ে তারা সিপিএমকে ভোট দিত। কারণ তারা জানে না আর বাইরের জগৎটা কি। পশ্চিমবঙ্গের মানুষও জানে না যে পশ্চিমবঙ্গের বাইরে আরও কটা রাজ্য আছে ভারতবর্ষের মধ্যে, এবং সেই সব জায়গায় গেলে ওখানকার যে উন্নতি সেগুলো দেখে নিলে আর মুখ্যমন্ত্রীকে কেউ ভোট দেবে না। এবং দলে দলে পরিযায়ী শ্রমিক ফিরছে, তারা এবার পরিবর্তনের ডাক দিচ্ছে। এই যে 17 লক্ষ ঢপের চপ তুমি দিয়ে বলো না যে 17 লক্ষ মানুষ মাত্র বাইরে কাজ করে আর বাকি সব ঘরে কাজ করে, সেই জন্য তো 1.5 কোটি যুবসাথীর ফর্ম জমা পড়েছে। লজ্জা শরম লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছে, এখানে এসে বড় বড় ডায়লগ দিচ্ছে। এনাকে সত্যি কথা বলতে কি শুধুমাত্র বিচুড়ি পাতার মার দিতে হবে, আর কিচ্ছু চাই না। ওরা পার্টি অফিসে চেক করতে পারে ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়। ওই মরণ কামড়ের বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে 0। আচ্ছা, তুমি যদি জানো যে ইলেকশনের পরে 0 হবে, তাহলে তোমার এত ফাটছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি এইসব কিছু নিয়ে এতটা পরিমাণে উত্তেজিত কেন হচ্ছ? আমার প্রশ্নটা সেখানেই দিদি। তুমি এমন একজন মানুষ যেখানটায় আমাদের পশ্চিমবঙ্গে তোমাকে ছাড়া নাকি পশ্চিমবঙ্গের মানুষ আর কিছু চেনে না, তুমি নাকি সবার মা। তাহলে এই মাকে এতটা নিচে নামতে হচ্ছে যে অন্যান্য দলকে মেরে দেবো, ছাড়বো না, বদলা নিয়েই ছাড়বো, এইসব বলে আক্রমণ করতে হচ্ছে, ভয় দেখাতে হচ্ছে। এটাই কি পশ্চিমবঙ্গের রাজনীতি? এটাই কি বাংলার ঐতিহ্য? আর পশ্চিমবঙ্গে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাদেরকে ব্যঙ্গ করা হয়, তাদেরকে উল্টোপাল্টা কথা বলা হয়, এগুলো বুঝি বাংলার সংস্কৃতি? এখানটায় বুঝি গণতন্ত্রের সরকার চলছে? এটা গণতন্ত্রের সরকার নয়, এটা মূর্খদের সরকার চলছে, এটা স্বৈরাচারী সরকার চলছে। কারণ ভারতবর্ষের প্রত্যেকটা সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করাটাই হচ্ছে তৃণমূল সরকার, চোরেদের সরকার, চিটিংবাজীদের সরকার। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা ইলেকশনের আগে ইডিটিডি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। না না না, কাউকে কেন ভয় পাবে? তোমরা চুরি চালিয়ে যাও, দিদি তোমাদের পাশে আছে। তোমরা ডাকাতি করে যাও, দিদি তোমাদের সাথে আছে। কিন্তু কিছুটা টাকা কালীঘাটে পাঠাতে হবে, নাহলে ভাইপোটার কোম্পানিটা চলবে কী করে? এই লিপস অ্যান্ড বাউন্সের কী ব্যবসা আছে ভগবানও জানে না, কিন্তু ওখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকার ডিলিং হয়। এবং ভাইপো 15 বছরে 25 কোটি 30 কোটি টাকার বাড়ি করে নিয়েছে। কোন শালা আছে পশ্চিমবঙ্গে যে বিজনেস করে এত তাড়াতাড়ি ধনী হয়ে গেছে? কোন মাইকালাল বিজনেসম্যান আছে? আমার সেটা জানার আছে। মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সাধারণ গরিব মানুষদেরকে বোকা পেয়েছেন? তিনি কি তাদেরকে হাঁড়িয়া মদ খাইয়ে সারা জীবন ফেলে রাখতে চাইছেন, তাই 20 টাকার পাউচ তৈরি করেছেন? রাজ্যে যে আবগারি দপ্তর আছে, সেটা পশ্চিমবঙ্গের সবথেকে বেশি এখন আয় প্রদত্ত সংস্থা হয়ে উঠেছে। মানে আলাদা লেভেলের চাটন চলছে। পশ্চিমবঙ্গের মানুষকে নেশায় আসক্ত করে মুখ্যমন্ত্রী তার ভাইপো পেছন দিক দিয়ে সব বার করে নিয়ে যাচ্ছে। এটাই আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এখানটায় কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে, দেখে নিও। হুনো, তোমার কপালে দুঃখ আছে। তো তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।